হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। নিট কেমিস্ট্রি প্রিপারেশনের এই সিরিজে আজকে আমরা ডিসকাস করব ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সার। ক্লাস 11-এর এই অর্গ্যানিক কেমিস্ট্রির কোশ্চেনগুলোকে আমরা দুটো পার্টে ডিসকাস করব। আজকে ফার্স্ট পার্টে আমরা ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রির কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, অ্যান্ড এই ভিডিওটার নেক্সট পার্টে আমরা রিমেনিং ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রির কোশ্চেনগুলোকে ডিসকাস করব। এই দুটো পার্টের কোশ্চেন অ্যান্সারগুলোকে যদি তোমরা খুব ভালো করে রেডি করে নাও, তাহলে ক্লাস 11-এর অর্গ্যানিকটা তোমাদের নিট পারপাসে খুবই ভালোভাবে রেডি হয়ে যাবে। যারা এই চ্যানেলে প্রথমবার এসছো তাদের জন্য বলে রাখি, ক্লাস 11, 12, জেই, নিট এই সমস্ত কিছুর কেমিস্ট্রি প্রিপারেশন ডিটেলসে এই চ্যানেলে করা হয়। তোমরা স্টুডেন্টস যারা 11-12-এ পড়ছো অথবা নিট বা জেই বা কেভিপিও এর জন্য প্রিপারেশন নিতে চাও, তারা স্টুডেন্টস এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে স্টুডেন্টস তোমরা কেমিস্ট্রি প্রিপারেশনটা খুব সহজেই ঘরে বসে করে নিতে পারো। তাহলে চলো স্টুডেন্টস, আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা কম্পাউন্ড দিয়ে সেই কম্পাউন্ডটার কতগুলো পাই ইলেকট্রনস আছে সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, খুব ইজি। সেই যে কম্পাউন্ডটা দিয়েছে, কম্পাউন্ডটা ড্র করলেই তোমরা ইজিলি বুঝতে পারবে যে টোটাল পাই ইলেকট্রনসের নাম্বারটা কত হবে। কম্পাউন্ডটা কিরকম আছে, এখানে একটা অক্সিজেন অ্যাটম আছে, এইখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। এবার দেখো স্টুডেন্টস, এখানে একটা কি কনসেপ্ট তোমাদের টেস্টেড হয়েছে, সেটা হচ্ছে এরকম যখন কনজুগেটেড সিস্টেম থাকবে, তার মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, আবার ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তখন এই কনজুগেটেড সিস্টেমের সাথে যদি অক্সিজেন বা এমন কোনো অ্যাটম থাকে যার লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, তার লোন পেয়ার অফ ইলেকট্রনটা রেজোনেন্সে টেক পার্ট করবে, দ্যাট ইজ লোন পেয়ার অফ ইলেকট্রনটা কনজুগেশনে টেক পার্ট করবে। আর যখনই কোনো অ্যাটমের লোন পেয়ার অফ ইলেকট্রনসটা রেজোনেন্স বা কনজুগেশনে টেক পার্ট করে, তখন রেজোনেন্সে টেক পার্ট করার জন্য সেটা ডবল বন্ড ফর্ম হয়। তাহলে এই অক্সিজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে দুটো, তার মধ্যে একটা লোন পেয়ার এই কনজুগেশনে টেক পার্ট করবে, দিয়ে এইভাবে কনজুগেশনটা হবে। তাহলে অক্সিজেনের একটা লোন পেয়ার ট্রিটেড হবে অ্যাজ এ পাই ইলেকট্রন। তাহলে টোটাল পাই ইলেকট্রনসের নাম্বার কটা হলো? 6 + 2 দ্যাট ইজ 8। তাহলে কারেক্ট অপশনটা হলো সি, অপশন 8। ক্লিয়ার স্টুডেন্ট? চলো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা স্টুডেন্টস দেখো, যেমন স্ক্রিনে দেয়া আছে, চারটে কম্পাউন্ড দিয়েছে। এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটা অ্যারোমেটিক নয় সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, এই চারটে অপশনের মধ্যে যেটা অপশন এ আছে, সেইখানে কনজুগেশন বা রেজোনেন্সটা থ্রু আউট দ্য রিং এক্সটেন্ডেড নয়। তার মানে কনজুগেশনটা টোটাল রিং জুড়ে হচ্ছে না। কারণ কি, কম্পাউন্ডটা কিরকম আছে, এই 6 মেম্বার্ড রিং, এখানে একটা অক্সিজেন অ্যাটম আছে, আর এখানে ডাবল বন্ড আছে। ঠিক আগের কোশ্চেনই আমরা দেখলাম, এই অক্সিজেনের লোন পেয়ারটা কনজুগেশনে টেক পার্ট করবে, তাহলে এটা এখানে নামলো, এইটা এখানে উঠে গেল। কিন্তু দেখো এই পোর্শনটাতে কনজুগেশনটা ব্রেক করে যাচ্ছে, এই জায়গাটাতে কোনো কনজুগেশন হবে না। কারণ কনজুগেশনের কন্ডিশন কি, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এই সিকোয়েন্সে থাকতে হবে। তাহলে এখানে অক্সিজেনের লোন পেয়ারটা নামার জন্য এটা ডবল বন্ড হলো, এই ডবল বন্ডটা এখানে চলে গেল, দিয়ে দেখো এখানেও সিঙ্গেল বন্ড আছে, এখানেও সিঙ্গেল বন্ড আছে। তাহলে এই পোর্শনটাতে কনজুগেশনটা ব্রেক করে গেল। তাহলে থ্রু আউট দ্য রিং কনজুগেশনটা পসিবল হচ্ছে না। ওই জন্য এই কম্পাউন্ডটা হবে নন অ্যারোমেটিক কম্পাউন্ড, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে রাইট অপশন হলো অপশন এ। চলো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো স্টুডেন্টস, তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তিনটে কম্পাউন্ড দিয়েছে, দিয়ে সেই তিনটে কম্পাউন্ডের মধ্যে কার্বন অক্সিজেনের বন্ড লেন্থের অর্ডারটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, কম্পাউন্ডগুলো আঁকলেই আমরা খুব সহজেই সেই অর্ডারটা বলে দিতে পারবো। দেখো প্রথম কম্পাউন্ডটা আছে, এখানে OH আছে, আর এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, দ্যাট ইজ CHO গ্রুপ আছে। সেকেন্ড কম্পাউন্ডটা সিম্পল একটা ফেনল, মানে এখানে শুধু OH আছে বেঞ্জিন রিং এর সঙ্গে, আর কোনো গ্রুপ অ্যাটাচড নয়। আর থার্ড কম্পাউন্ডটা বেঞ্জিন রিং,
তার সাথে ডবল বন্ডেড ও, এই গ্রুপটা আছে, মানে কিটোন গ্রুপ আছে। এবার দেখো স্টুডেন্টস, প্রত্যেকটাতেই বেঞ্জিন রিং আছে, তাহলে এইখানে কার্বনের সাথে যে অক্সিজেন বন্ডটা সেটা ডবল বন্ড, তাহলে ডবল বন্ড হলে কি হবে, বন্ড লেন্থটা ডিক্রিজ করে যাবে। হোয়ারএজ এইখানে যে দুটো বন্ড আছে, এইখানে দুটো বন্ডই আমরা অ্যাপারেন্টলি দেখে বুঝতে পারছি সিঙ্গেল বন্ড, কিন্তু স্টুডেন্টস দেখো এইখানে, মানে এটাকে যদি আমরা এ বলি, এটাকে বি বলি, আর এটাকে যদি আমি সি বলি, তাহলে এতে সিএইচও গ্রুপ বেঞ্জিন রিংয়ের সাথে অ্যাটাচড থাকার জন্য সিএইচও গ্রুপের কি এফেক্ট আছে, আমরা অবশ্যই জানি মাইনাস আর এফেক্ট আছে এই সিএইচও গ্রুপের। তাহলে মাইনাস আর এফেক্ট যদি থাকে, তাহলে কি হবে, এ বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন ক্লাউডকে রেজোনেন্স অপারেট করে উইথড্র করবে। সেটা করতে গিয়ে কি হবে, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা আছে, এই অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্সে কনজুগেশনে ইনভলভ করতে অনেকটাই ফেসিলিটেট হবে। তার কারণ কি, ইলেকট্রনটাকে যেহেতু উইথড্র করছে, অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে সেটাও ফোর্সড হবে আরও বেশি করে বেঞ্জিন রিংয়ের সাথে কনজুগেশনে টেক পার্ট করার জন্য। তাহলে এই স্পিসিসটাতে যদি অক্সিজেনের লোন পেয়ারটা বেঞ্জিন রিংয়ের সাথে কনজুগেশনে খুব স্মুথলি পার্টিসিপেট করতে পারে, তখন স্টুডেন্ট সিচুয়েশনটা কীরকম হবে, এই যে বেঞ্জিন রিংয়ের সাথে এই অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনসটা এইভাবে সিএইচও গ্রুপের মাইনাস আর এফেক্টের জন্য ভালোভাবে কনজুগেশনে টেক পার্ট করবে। তাহলে এটার কনজুগেটেড স্ট্রাকচারটা কি হলো, OH প্লাস, এটা ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেল, আর এই বেঞ্জিন রিংয়ে এই ইলেকট্রন ক্লাউডটা এখানে চলে এলো, এটা ডাবল বন্ড হয়ে এখানে চলে এলো, এটা মাইনাস হয়ে গেল, আর এটা এরকম হয়ে গেল, আর এইখানে আরেকটা পাই ইলেকট্রন অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম পড়ে রইল। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো স্টুডেন্টস, এই কনজুগেশনটা হওয়ার জন্য এই যে কার্বন অক্সিজেন বন্ড, এটা টু সাম এক্সটেন্ট ডাবল বন্ড ক্যারেক্টারিস্টিক পেয়ে গেল, আর ডাবল বন্ড ক্যারেক্টারিস্টিক পেলে বন্ড লেন্থটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, বন্ড লেন্থটা ছোট হয়ে যাবে। তাহলে এইখানে কার্বন অক্সিজেন বন্ডটা কি হলো, গেটস পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তাহলে বন্ড লেন্থটা ফেনলে যা ছিল কার্বন অক্সিজেন বন্ড লেন্থ তার চেয়ে ছোট হয়ে যাবে। দেখো স্টুডেন্টস, এখানেও কার্বন অক্সিজেন ডবল বন্ড ক্যারেক্টারিস্টিক পাবে টু সাম এক্সটেন্ট, কিন্তু এখানে যতটা ডবল বন্ড ক্যারেক্টারিস্টিক পাচ্ছে তার চেয়ে এটা কম পাবে, কারণ এখানে কোনো গ্রুপ নেই যে মাইনাস আর এফেক্ট অপারেট করে এই রেজোনেন্স প্রসেসটাকে ফেসিলিটেট করবে অ্যান্ড অক্সিজেনের ইলেকট্রন ক্লাউডটাকে খুব ভালোভাবে বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্সে টেক পার্ট করাবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে বন্ড লেন্থের কারেক্ট অপশনটা কি হবে, বি এর বন্ড লেন্থ সবচেয়ে বেশি হবে, যেহেতু এটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টারিস্টিক অনেকটাই থাকছে, ডবল বন্ড ক্যারেক্টারিস্টিক খুব কম থাকছে। তাহলে বি ইজ গ্রেটার দ্যান এ ইজ গ্রেটার দ্যান সি, কারণ সি এরটা পারফেক্টলি ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে আছে, কারণ নিউট্রাল মলিকুলটাতেই ডবল বন্ড ফর্ম হয়ে আছে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে কারেক্ট অপশন হলো অপশন সি। চলো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা দেখো, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সবচেয়ে ইজি কোশ্চেন, অ্যান্ড এখানে সেরকম কোনো কনসেপ্টই নেই। কোশ্চেনটাতে দেখো, হোমোলগাস সিরিজে একটা মেম্বার থেকে আরেকটা মেম্বারে কত ইউনিট কার্বন অ্যান্ড কত ইউনিট হাইড্রোজেনের ডিফারেন্স হয় সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, আমরা যদি একটা অ্যালকেনের ফ্যামিলিকে কনসিডার করি, তাহলে অ্যালকেন ফ্যামিলিতে প্রথম মেম্বার কি, মিথেন, মিথেনের ফর্মুলাটা কি, CH4। এর পরের মেম্বারটা কি অ্যালকেন ফ্যামিলির, ইথেন, ফর্মুলাটা কি, CH3, দ্যাট ইজ C2H6। এর পরের মেম্বারটা কি, প্রোপেন, CH3, CH2, আমি এইভাবে ভেঙে ভেঙে কেন লিখছি দেখো স্টুডেন্টস, এক্ষুনি তোমরা বুঝতে পারবে। তাহলে প্রোপেনের ফর্মুলাটা কি হলো, C3H8। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো, প্রত্যেকটা মেম্বারের সাথে তার পরের মেম্বারটার কত ইউনিট করে ডিফারেন্স হচ্ছে। দেখো, একটা কার্বন ইথেন থেকে যখন এখানে এলাম C2H6, একটা কার্বন ইনক্রিজ করলো আর দুটো হাইড্রোজেন ইনক্রিজ করলো। সিমিলারলি এইটা থেকে যখন এখানে এলাম, মানে ইথেন থেকে প্রোপেনে যখন আমরা এলাম, তখনও কয় ইউনিটের ডিফারেন্স হলো, একটা কার্বন ইনক্রিজ করলো আর দুটো হাইড্রোজেন ইনক্রিজ করলো, তাহলে CH2 করে ডিফারেন্স হচ্ছে। সিমিলারলি আমরা যে কোনো ফ্যামিলি কনসিডার করি না কেন, অ্যালকিন হোক অ্যালকাইন হোক, সবারই একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারের ডিফারেন্স হবে CH2 ইউনিট। অ্যান্ড এই যে সিরিজ
সিরিজটা এক একটা ফ্যামিলির সেটাকে বলা হয় হোমোলগাস সিরিজ। আর এই হোমোলগাস সিরিজে একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারের ডিফারেন্স হয় CH2 ইউনিটের। ক্লিয়ার স্টুডেন্ট? চলো স্টুডেন্টস এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা স্টুডেন্টস যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা অর্গানিক কম্পাউন্ড দিয়ে দিয়েছে, তার IUPAC নেম তোমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, IUPAC নেমিং থেকে একটা বা দুটো কোশ্চেন নিটে আসবেই, ওই জন্য খুব ভালো করে স্টুডেন্টস তোমরা IUPAC নেমিংগুলো প্র্যাকটিস করে যাবে। অ্যান্ড IUPAC নেমিংগুলো এমনভাবে তোমরা রেডি করবে যে IUPAC নেমিং থেকে যেন কোনো কোশ্চেন তোমাদের ভুল না হয়, কারণ IUPAC নেম কারেক্ট করা খুব ইজি। রুলগুলো যদি একবার জেনে যাও বা রুলগুলো যদি মাথায় থাকে, তাহলে যে কোনো কম্পাউন্ড দিক না কেন এক্সামিনেশনে তোমরা খুব সহজেই নিজেরাই সলভ করতে পারবে। এবার দেখো স্টুডেন্টস, এখানে যে কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে, কীরকম দিয়েছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে ডবল বন্ড আছে এরকম, এই হচ্ছে কম্পাউন্ডটা। সবার আগে স্টুডেন্টস, যখন কোনো কম্পাউন্ডকে এইভাবে রিপ্রেজেন্ট করা হবে, তোমাদের ভিজুয়ালাইজ করে নিতে হবে যে কোথায় কার্বন আছে, কোথায় হাইড্রোজেন আছে, কোথায় কোন ফাংশনাল গ্রুপ আছে। ফাংশনাল গ্রুপগুলো তোমাদের দিয়েই দিয়েছে। দেখো স্টুডেন্টস, আমি যদি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখি, এখানে কিছু নেই মানে এখানে কিসে গিয়ে শেষ হচ্ছে, এখানে আছে CH3, এখানে কি আছে, এখানে CH2, এখানে CH2, এখানে অক্সিজেন। এখানে দেখো স্টুডেন্টস, আমার লিখতে গিয়ে একটু ভুল হয়েছে, এখানে একটা অক্সিজেন আছে, তাই তো স্টুডেন্টস? তাহলে এইখানে ডবল বন্ডেড অক্সিজেন আছে, আবার এইখানে আছে CH2, আর এখানে আছে CH3। এই হচ্ছে কম্পাউন্ডটা। দেখো স্টুডেন্টস, সবার আগে আমাকে জানতে হবে এখানে ফাংশনাল গ্রুপটা কি আছে। কম্পাউন্ডটা যদি তুমি খুব ভালো করে দেখো, তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা কি আছে, C ডবল বন্ডেড ও আর, তার মানে এটাকে আমরা লিখতে পারি C, এখানে কার্বনটা ও, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, আর তার সাথে বন্ড আছে, ফার্দার কার্বনের সাথে বন্ড আছে CH2 CH3 গ্রুপ। তার মানে এই গ্রুপটা হলো একটা এস্টার। তাহলে এস্টারের IUPAC নেম কি হয়, অ্যালকিল অ্যালকানয়েড। তাহলে অ্যালকিল গ্রুপ কোনটাকে বলি আমরা, এই এস্টারের এই যে আটটা ট্রিটেড হয় অ্যালকিল হিসেবে। অ্যান্ড এই কার্বনের IUPAC নেম যখন আমি করব, রিমেনিং পোর্শনটা সেটা ট্রিটেড হবে অ্যালকানয়েড হিসেবে। ক্লিয়ার স্টুডেন্ট? তোমরা সবাই জানো। এবার দেখো, এই সেম কনসেপ্টটা কাজে লাগিয়ে খুব সহজেই এটার আমরা IUPAC নেমিং করে দিতে পারবো। দেখো স্টুডেন্টস, এইখানে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা CH3 CH2 CH3, এটা কি গ্রুপ, N প্রোপাইল গ্রুপ, মানে তিনটে কার্বন আছে অ্যান্ড সেটা স্ট্রেট চেন আছে, তাহলে এটা N প্রোপাইল গ্রুপ। তাহলে অ্যালকিল অ্যালকানয়েড জেনারেল IUPAC নেমে যে অ্যালকিলটা হলো সেটা হচ্ছে N প্রোপাইল। ক্লিয়ার স্টুডেন্ট? আর অ্যালকানয়েড যেটা আমরা করব, সেটা আমরা রিমেনিং পোর্শনটা নেমিং করব। দেখো স্টুডেন্টস, খুব সোজা, এই এস্টারের কার্বন থেকে আমরা নাম্বারিংটা করব 1 2 3, তাহলে তিনটে কার্বন, তাহলে নেমিংটা কি হবে, অ্যালকিল অ্যালকানয়েডে, মানে অ্যালকানয়েডের নেমিংটা কি হবে, প্রোপানয়েড। যেহেতু তিনটে কার্বন তাহলে প্রোপ, আর তার সাথে যেহেতু এস্টারের নেমিং হয় ওয়েট, তাই ওই জন্য প্রোপানয়েড। তাহলে এই কম্পাউন্ডের IUPAC নেম হলো N প্রোপাইল প্রোপানয়েড। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। চলো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা অ্যান্ড তার পরের প্রবলেমটাও একটা IUPAC নেমিং রিলেটেড প্রবলেম, মানে IUPAC ডিফারেন্ট রুলগুলো তোমাদের টেস্টেড হবে। IUPAC সমস্ত রুলগুলো তোমাদের মাথায় আছে কিনা অ্যান্ড সেগুলো ঠিকঠাক তোমরা অ্যাপ্লাই করতে পারছো কিনা। চলো স্টুডেন্টস, পরের প্রবলেমটা তাহলে দেখি। এই যে কম্পাউন্ডটা স্টুডেন্টস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা 6 মেম্বার রিং আছে, রিংয়ের একটা পোর্শনে ডবল বন্ড আছে আর আরেকটা পোর্শনে একটা CH3 দ্যাট ইজ মিথাইল সাবস্টিটিউয়েন্ট আছে। তার মানে কম্পাউন্ডটা কি আছে, এই 6 মেম্বার রিং, এখানে একটা ডাবল বন্ড আছে আর এখানে আছে CH3। দেখো স্টুডেন্টস, কিভাবে এটা আমরা IUPAC নেমিং করব। আমরা জানি IUPAC নেমিং করার সময় প্রায়োরিটি অর্ডার মানে কি, যে গ্রুপকে বা যে কার্বনটাকে আমাদের 1 নাম্বার দিতে হবে বা নাম্বারিংটা স্টার্ট হতে হবে। তার মানে যে গ্রুপ বা যে জিনিসটার প্রায়োরিটি যত বেশি, তাকে আমাদের তত কম নাম্বার দিতে হবে, মানে সেখান থেকে নাম্বারিংটা স্টার্ট করতে হবে। তাহলে IUPAC নেমিং করার সময় আমরা জানি যে প্রায়োরিটি অর্ডারটা কি হয়, সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় মেন ফাংশনাল গ্রুপ, তারপরে ডাবল বন্ড,
তারপরে ট্রিপল বন্ড অ্যান্ড সবচেয়ে কম প্রায়োরিটি পায় সাবস্টিটিউয়েন্টগুলো। তাহলে স্টুডেন্টস এখানে দেখো কোনো ফাংশনাল গ্রুপ নেই, শুধু ডাবল বন্ড আছে আর একটা সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে অবশ্যই আমাকে ডাবল বন্ডটাকে মিনিমাম পসিবল নাম্বার দিতে হবে, যেহেতু ডাবল বন্ডটা প্রায়োরিটি বেশি পাবে। তাহলে এখানে নাম্বারিংটা কোথা থেকে শুরু হবে? নাম্বারিংটা এই কার্বন থেকে শুরু হবে। এবার দেখো স্টুডেন্টস, এটাকে যদি আমি 1 করি, এবার 2, 3, 4 এইভাবে যদি যাই, তাহলে তখন স্টুডেন্ট দেখো এইখানে মিথাইলটা যে কার্বনের সাথে বন্ডেড সেই কার্বনটা 4 নাম্বার পাচ্ছে, হোয়ারঅ্যাজ এদিক থেকেও যদি যাই 1, 2, 3, 4 তখনও এই গ্রুপটা 4 নাম্বার পাচ্ছে। তাহলে স্টুডেন্ট যেদিক দিয়ে নাম্বারিং করি না কেন আইইউপিএসি নেমটা সেম হবে। তাহলে যদি আমি এখানে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, তাহলে নামটা কি হবে? 4 পজিশনে দেখো মিথাইল আছে, তাহলে 4 মিথাইল। এই রিংটা কি? সাইক্লোহেক্সেন রিং, কিন্তু সাইক্লোহেক্সেন নয়, এখানে ডবল বন্ড আছে, তাহলে কি হবে? সাইক্লোহেক্সিন। এবং ডাবল বন্ড থাকার জন্য যে ইন নেমিংটা হলো, ডাবল বন্ডের দেখো নাম্বারিং 1, ওই জন্য ডাবল বন্ডের নাম্বারিং যেহেতু 1, তাহলে ডাবল বন্ডের আলাদা করে কোনো পজিশন বলার দরকার নেই। তাহলে এই কম্পাউন্ডটার নেম হলো 4 মিথাইল সাইক্লোহেক্সিন। আর যদি এই ডবল বন্ডটা 1 নাম্বার থেকে না হয়ে অন্য কোনো নাম্বার থেকে হতো, তখন আমাদের ডবল বন্ডের পজিশনটা বলতে হতো। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে কারেক্ট অপশন হচ্ছে এখানে অপশন বি, 4 মিথাইল সাইক্লোহেক্সিন। চলো স্টুডেন্টস, এবার আমরা নেক্সট আইইউপিএসি প্রবলেমটা দেখে নিই। নেক্সট যে কম্পাউন্ডটা স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তার কমন নেমটা হচ্ছে আইসোপ্রিন। অ্যান্ড তোমাদের যে 4টে অপশান দিয়েছে তার মধ্যে একটা অপশান দেখো আইসোপ্রিন দেওয়া আছে, কিন্তু আইসোপ্রিনটা কখনোই আইইউপিএসসি নেমিং নয়। আমাদের সিস্টেমেটিক ওয়েতে আইইউপিএসসি নেমিং করতে হবে এই কম্পাউন্ডটা। দেখো আমি যদি ড্র করি বোর্ডে, ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, আর এখানে ডাবল বন্ড, এই কম্পাউন্ডটা আছে। ঠিক দেখো খুব সহজেই নাম্বারিং করলেই আমরা পেয়ে যাবো। এইখান থেকে আমি যদি নাম্বারিং স্টার্ট করি 1, 2, তাহলে সাবস্টিটিউয়েন্টটা এখানে কিছু নেই, মানে কি? এখানে মিথাইল আছে, তাহলে এখানে সাবস্টিটিউয়েন্টে যদি এখান থেকে নাম্বারিং করি তাহলে 1, 2 2 নাম্বার পজিশনে সাবস্টিটিউয়েন্ট হচ্ছে, হোয়ারঅ্যাজ এদিক থেকে যদি নাম্বারিং করি 1, 2, 3 3 নম্বর কার্বনে সাবস্টিটিউয়েন্ট হচ্ছে, হোয়ারঅ্যাজ এই দু জায়গাতেই ডবল বন্ডটা প্রায়োরিটি পাওয়ার জন্য 1 দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে যেহেতু দুদিক দিয়ে এই ডবল বন্ডটাও 1 নাম্বার দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে সেকেন্ড আমরা দেখব সাবস্টিটিউয়েন্টটা কোথায় মিনিমাম নাম্বার পাচ্ছে। তাহলে অবভিয়াসলি নাম্বারিংটা হবে এদিক দিয়ে 1, 2, 3, 4। এই 4টে হলো লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো স্টুডেন্টস, খুব সহজেই তোমরা নেমিংটা করতে পারবে। 2 নাম্বার পজিশনে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল 1, 3 বিউটাডাইন। ক্লিয়ার স্টুডেন্ট? আবার কি বলতে পারি? 2 মিথাইল বিউট 1, 3 ডাইইন, এটাও বলতে পারি। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে স্টুডেন্টস এখানে কারেক্ট অপশন কোনটা হচ্ছে? অপশন সি, 2 মিথাইল 1, 3 বিউটাডাইন। ক্লিয়ার স্টুডেন্ট? চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা দেখো খুব ইজি। একটা অর্গানিক কম্পাউন্ড দিয়ে দিয়েছে একটা বেনজিন রিং, আর এই বেনজিন রিংয়ের এই পজিশনে 2টো ক্লোরিন আছে, দিয়ে বলেছে এই কম্পাউন্ডটা কটা পজিশনাল আইসোমার হবে। দেখো স্টুডেন্টস, এই যে ডাইক্লোরো সাবস্টিটিউটেড এই বেনজিন কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে, এখানে সিএল দুটো পাশাপাশি পজিশনে থাকা মানে কি? এটা অর্থ পজিশনে আছে। তাহলে এর আরেকটা আইসোমার কি হবে? যখন এই ক্লোরিনগুলো অর্থ পজিশনে না থেকে মেটা পজিশনে থাকবে, সেটা একটা পজিশনাল আইসোমার হবে। এখানে একটা ক্লোরিন আর এখানে একটা ক্লোরিন, তাহলে এটা হয়েছে অর্থ আইসোমার। অর্থ আইসোমার, এটা হবে মেটা আইসোমার। আর এই ক্লোরিনগুলো যখন একটার থেকে একটা ফার অ্যাপার্ট থাকবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন এটা কি হবে? প্যারা আইসোমার। তাহলে এখানে কটা পজিশনাল আইসোমার হলো এই কম্পাউন্ডটার? 3টে, অর্থ, মেটা, প্যারা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 3। ক্লিয়ার স্টুডেন্ট? চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা দেখো খুব ইজি। ক্লোরিন আছে আর একটা কন্টিনিউয়াস কার্বন চেন আছে। সেই কার্বন চেনের নাম্বারিংটা দেখো তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনটাতে করে দেওয়া আছে 1, 2, 3, 4 করে। দিয়ে তোমাদের প্রেডিক্ট করতে হবে কোথায় ক্লোরিনের ইন্ডাকটিভ এফেক্ট মিনিমাম হবে। দেখো স্টুডেন্টস, ইন্ডাকটিভ এফেক্টকে যদি একটা দড়ি টানাটানি খেলা কনসিডার করো, তাহলে ধরো ওই সাইডে 4-5 জন আছে আর এই সাইডে আমি একটা দড়িকে টানলাম, তাহলে সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট কার হবে? ইমিডিয়েট যে সামনে আমার আছে তার ডিসপ্লেসমেন্ট সবচেয়ে বেশি হবে। মানে এই যে কন্টিনিউয়াস কার্বন চেনটা আছে, এখানে ক্লোরিনের পাশে যে কার্বনটা আছে তার ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট মানে সিগমা ইলেকট্রন ক্লাউডের শিফটিং ক্লোরিনের দিকে সবচেয়ে বেশি হবে। আর যত ক্লোরিন থেকে দূরে যেতে যেতে যাব, তত সেইখানে ক্লোরিনের ইন্ডাকটিভ এফেক্ট
কম হবে। তাহলে রাইট অপশনটা হচ্ছে তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ C4, মানে একবারে এক্সট্রিম পয়েন্টে যে CH3টা আছে সেখানে ক্লোরিনের ইন্ডাকটিভ এফেক্ট সবচেয়ে কম হবে। ক্লিয়ার স্টুডেন্ট? চলো স্টুডেন্টস আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। দেখো নেক্সট প্রবলেমটা খুব ভালো করে বুঝবে, কারণ কোনো কম্পাউন্ডের যখন মোর দ্যান ওয়ান রেজোনেটিং স্ট্রাকচার থাকবে তখন তার মধ্যে কোন রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে, দ্যাট মিনস কোন রেজোনেটিং স্ট্রাকচারের কন্ট্রিবিউশন বেশি হবে টুয়ার্ডস রেজোনেন্স হাইব্রিড, সেটা আমরা কয়েকটা রুল দিয়ে প্রেডিক্ট করতে পারি। সেই রুলগুলো মানে রেজোনেটিং স্ট্রাকচারগুলোকে দেখে তোমরা কি করে প্রেডিক্ট করবে যে কোন রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি বেশি হবে অ্যান্ড কোনটার কম হবে। এটার ডিটেল ভিডিও অর্গানিক কেমিস্ট্রির রেজোনেন্সের ক্লাসে আমরা ডিসকাস করেছি। তোমাদের মধ্যে স্টুডেন্টস যারা সেই ভিডিওটা দেখোনি, ওপরের আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে রেজোনেন্স রিলেটেড যে কোনো প্রবলেম তোমাদের এক্সামে আসুক না কেন, তোমরা হাসতে হাসতে খুব ইজিলি সেগুলোকে সলভ করে দিতে পারবে। তাহলে দেখো স্টুডেন্টস, রেজোনেন্সে যে মেন 3টে রুল ছিল যেগুলো দিয়ে আমরা এগুলোকে সলভ করব, সেটা হলো কোনো রেজোনেটিং স্ট্রাকচারে যদি নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বেশি হয় তাহলে সেই রেজোনেটিং স্ট্রাকচারটার স্টেবিলিটি বেশি হবে কম্পেয়ার টু দ্যাট রেজোনেটিং স্ট্রাকচার where the number of covalent bond is lower। এই একটা রুল। আর আরেকটা রুল দিয়ে যেগুলো আমরা করব সেটা হচ্ছে যখন কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচার পোলার হবে, মানে যে রেজোনেটিং স্ট্রাকচারে চার্জ সেপারেশন ক্রিয়েটেড হয়েছে সেই রেজোনেটিং স্ট্রাকচারটা যে স্ট্রাকচারটা নন পোলার তার চেয়ে স্টেবিলিটি কম হবে। তার মানে পোলার রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি কম কম্পেয়ার টু নন পোলার রেজোনেটিং স্ট্রাকচার। আরেকটা স্টুডেন্টস কোন রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে সেটা প্রেডিক্ট করার জন্য একটা রুল খুবই ইউজফুল, সেটা হচ্ছে কোনো স্পিসিসের যদি অক্টেট ফুলফিল না হয় কোনো রেজোনেটিং স্ট্রাকচারে, সেই রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটিটা কম হবে compared to that resonating structure where all the atoms fulfilled their octet। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো এই যে প্রবলেমটা আছে, এখানে যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার আছে তার মধ্যে বিয়েরটা হচ্ছে নন পোলার। আর আমরা প্রথমেই বললাম নন পোলার রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি পোলারের থেকে অনেক বেশি, তাহলে বিয়ের স্টেবিলিটি হলো সবচেয়ে বেশি। এবার আমাদের এ আর সি এর মধ্যে কম্পেয়ার করতে হবে কার স্টেবিলিটি বেশি হবে কার কম হবে। দেখো স্টুডেন্ট, এর রেজোনেটিং স্ট্রাকচারে টোটাল কোভ্যালেন্টের নাম্বার হচ্ছে 16 আর সমস্ত স্পিসিস হাইড্রোজেন ছাড়া সবাই অক্টেট এনজয় করছে। হোয়ার যে রেজোনেটিং স্ট্রাকচারটা সিতে আছে সেখানে দেখো টোটাল কোভ্যালেন্টের নাম্বার হচ্ছে 15 অ্যান্ড যে কার্বনটা কার্বোক্যাটায়ন ফর্ম করে আছে সেই কার্বনটা অক্টেট ফুলফিল হয়নি, সেটা সেক্সটেট স্টেটে আছে, মানে তার ভ্যালেন্স ইলেকট্রন 6। তাহলে দেখো স্টুডেন্টস, এই রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটিটা এই তিনটের মধ্যে সবচেয়ে কম হবে। তাহলে স্টেবিলিটির কারেক্ট অর্ডারটা কি হলো? স্টেবিলিটির কারেক্ট অর্ডারটা হলো বি ইজ গ্রেটার দ্যান এ ইজ গ্রেটার দ্যান সি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। ক্লিয়ার স্টুডেন্ট? চলো আমরা এবার নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক রেজোনেন্সের আগের কনসেপ্টটা দিয়েই তোমরা সলভ করতে পারবে। চারটে রেজোনেটিং যে স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে এ বি অ্যান্ড সি, এই প্রত্যেকটা রেজোনেটিং স্ট্রাকচারে দেখো 17 করে কোভ্যালেন্ট বন্ডস আছে, মানে 17টা করে কোভ্যালেন্ট বন্ড আছে। হোয়ারএজ যে ডিটা আছে, ডি এর কোভ্যালেন্ট বন্ডসের নাম্বারটা হচ্ছে 18। তাহলে স্টুডেন্টস আমরা জানি যে রেজোনেটিং স্ট্রাকচারে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস যত বেশি হবে সেই রেজোনেটিং স্ট্রাকচারটা তত বেশি স্টেবল হবে। তাহলে এই চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডিটা হচ্ছে মোস্ট স্টেবল। ক্লিয়ার স্টুডেন্ট? পরের কোশ্চেনটা দেখো স্টুডেন্টস, তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ চারটে কম্পাউন্ড দিয়ে দিয়েছে, দিয়ে তোমাদের প্রেডিক্ট করতে হবে কোন কম্পাউন্ডটা অ্যান্টি অ্যারোমেটিক। আমরা অ্যারোমেটিসিটির ক্লাসে ডিটেলস ডিসকাস করেছিলাম অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, হোমো অ্যারোমেটিক, এই সমস্ত কম্পাউন্ডসগুলো। তোমাদের স্টুডেন্টস যাদের অ্যারোমেটিসিটি রিলেটেড কোনো প্রবলেম আছে তারা স্টুডেন্টস আমার অ্যারোমেটিসিটির ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্টুডেন্টস এখানে যে প্রবলেমটা দিয়েছে অ্যান্টি অ্যারোমেটিক কাকে বলে সেটা জানলেই সলভ করে দিতে পারবে। দেখো স্টুডেন্টস, অ্যান্টি অ্যারোমেটিকের 3টে কন্ডিশন আছে। কখন একটা আমরা কম্পাউন্ডকে অ্যান্টি অ্যারোমেটিক বলবো তার 3টে কন্ডিশন আছে। একটা হচ্ছে কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে, সেকেন্ড হচ্ছে ফোরেন নাম্বার অফ কনজুগেটেড পাই ইলেকট্রনস থাকতে হবে, যেটা থ্রু আউট দ্য রিং ডিলোকালাইজড থাকবে। ফোরেন নাম্বার অফ কনজুগেটেড পাই ইলেকট্রনস হুইচ আর ডিলোকালাইজড throughout the ring।
অ্যান্ড নাম্বার 3 কন্ডিশন হতে হবে কম্পাউন্ডটাকে প্লেনার হতে হবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো স্টুডেন্টস, এই যে অ্যান্টি অ্যারোমেটিকের 3টে ক্রাইটেরিয়া, অপশান এ যেটা আছে সেটা 3টেই ফলো করছে। কারণ এই যে অপশান এ, এই কম্পাউন্ডটা সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক, অবশ্যই সাইক্লিক। 4n নাম্বার অফ কনজুগেটেড পাই ইলেকট্রন আছে যেটা থ্রু আউট দ্য রিং ডিলোকালাইজড। 4n মানে এখানে দেখো দুটো পাই বন্ড, তাহলে দুটো পাই বন্ড মানে 2 × 2 দ্যাট ইজ 4, তাহলে 4টে পাই ইলেকট্রনস আছে। তাহলে 4টে পাই ইলেকট্রনসকে অবশ্যই 4n ফর্মে এক্সপ্রেস করা যায়, যেখানে nটা 1। তাহলে 4টে পাই ইলেকট্রন আছে যেটা থ্রু আউট দ্য রিং ডিলোকালাইজড। এই রিংটা, এই ইলেকট্রনটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাহলে থ্রু আউট দ্য রিং এটা ডিলোকালাইজড। আর অবশ্যই এটা প্লেনার, কারণ কি এগুলো সব কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড। এটাও sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড, অ্যান্ড এটাও sp2 হাইব্রিডাইজড। তাহলে sp2 হাইব্রিডাইজড হলে এটা প্লেনার হবে। তাহলে এই সমস্ত সিস্টেমটা হচ্ছে প্লেনার সিস্টেম। তাহলে এই কম্পাউন্ডটা হলো অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার স্টুডেন্ট? চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট যে কোশ্চেনটা স্টুডেন্টস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 4টে কম্পাউন্ড দিয়ে সেই 4টে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডের অ্যাসিডিটি সবচেয়ে বেশি সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, একটা জিনিস পুরো মাথায় বসিয়ে রাখো, যখনই আমাদের অ্যাসিডিটি অর্ডার রিলেটেড কোনো কোশ্চেন আসবে, সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাপ্রোচই ইউজ করব। সেই অ্যাপ্রোচটা কি? সেই অ্যাপ্রোচটা হচ্ছে সেই অ্যাসিডটার সবার আগে আমরা কনজুগেট বেসটা ফর্ম করে নেব, দিয়ে দেখব সেই কনজুগেট বেসের স্টেবিলিটি। সেই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে, করেসপন্ডিং অ্যাসিডটা তত স্ট্রং অ্যাসিড হবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে স্টুডেন্টস, এখানে যে অ্যাসিডগুলো দিয়েছে তার করেসপন্ডিং কনজুগেট বেসগুলো কীরকম হবে? প্রথম যেটা আছে Cl, CH2, CH2, OH। আগে আমরা কম্পাউন্ডগুলো লিখে নিই, তারপরে আমরা কনজুগেট বেসটা দেখাবো। সেকেন্ডটা যেটা আছে ফেনল। থার্ড যে কম্পাউন্ডটা আছে সেটা অর্থোনাইট্রোফেনল, মানে ফেনল আছে, তার অর্থ পজিশনে একটা NO2 গ্রুপ আছে। আর যে ফোর্থ কম্পাউন্ডটা আছে সেটা হলো এই বেঞ্জিন রিং, এখানে OH আছে আর এখানে CH3 আছে। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো এই কম্পাউন্ডগুলোর কনজুগেট বেস কি হবে? কনজুগেট বেস মানে একটা H+ রিমুভ করে যে স্পিসিসগুলো ফর্ম হবে সেগুলোই এই অ্যাসিডগুলোর কনজুগেট বেস। তাহলে প্রত্যেকটা স্পিসিস থেকে যদি একটা করে H+ ছেড়ে দেয়, তাহলে স্পিসিসটা কীরকম হবে? এটার H+ যদি ছেড়ে দেয়, তাহলে এটার কনজুগেট বেস হলো Cl, CH2, CH2, O-। এইটার কনজুগেট বেস হবে ফেনক্সাইড আয়ন। এইটার কনজুগেট বেস হবে এই ওপরের মতো, এই সিস্টেমটা তো এক থাকবেই, এখানে একটা NO2 গ্রুপ আছে। NO2 গ্রুপটাকে যদি আমি ভেঙে দেখাই তাহলে কি হবে? এই। আর আরেকটা যে কম্পাউন্ড আছে এখানে আছে CH3। এবার দেখো স্টুডেন্ট, এই কনজুগেট বেসগুলোর মধ্যে আমরা জানি যে এই নাইট্রো গ্রুপটা হচ্ছে একটা -R এফেক্টের গ্রুপ। তার মানে এই নাইট্রো গ্রুপ যখন অর্থ আর প্যারা পজিশনে থাকবে তখন এই -R এফেক্ট অপারেট করবে। আর -R এফেক্ট অপারেট করলে এই অক্সিজেনের যে নেগেটিভ চার্জটা সেটা খুব স্মুথলি এই নাইট্রো গ্রুপটার সাথে এইভাবে কনজুগেশনে ইনভলভ হতে পারবে। তাহলে অক্সিজেনের যে নেগেটিভ চার্জটা এই রেজোনেটিং স্ট্রাকচারে সেটা খুব ভালোভাবে ডিলোকালাইজড হতে পারবে। আর চার্জের যত ভালো ডিলোকালাইজেশন হবে তত সিস্টেমটা স্টেবিলিটি বেশি হবে। তাহলে এই কনজুগেট বেসটা হবে এই যতগুলো কনজুগেট বেস আছে তার মধ্যে সবচেয়ে বেশি স্টেবল। আর সবচেয়ে বেশি স্টেবল হওয়ার জন্য করেসপন্ডিং এই স্পিসিসটার অ্যাসিডিটি খুব বেশি হবে। এই 4টে স্পিসিসের মধ্যে সবচেয়ে বেশি হবে এই কম্পাউন্ডটার অ্যাসিডিটি। কারণ কি? যেহেতু এই কনজুগেট বেসটা স্টেবল, এই স্পিসিসটা কি চাইবে? H+ ছেড়ে দিয়ে এই স্টেটে চলে আসার। আর কোনো একটা কম্পাউন্ড যত বেশি অ্যামাউন্টের H+ ছাড়বে বা H+ রিমুভালের টেন্ডেন্সি যত বেশি হবে তার অ্যাসিডিটি তত বেশি হয়। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হলো অর্থোনাইট্রোফেনল। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে কারেক্ট অপশানটা হচ্ছে এখানে অপশান সি। চলো স্টুডেন্টস আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেমটা তোমরা স্টুডেন্টস যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ 3টে কম্পাউন্ড দিয়ে দিয়েছে। এবার আমাদের বেসিসিটির অর্ডার প্রেডিক্ট করতে হবে। কম্পাউন্ডগুলো কি কি? CH3, C, ট্রিপল বন্ড N, এটা 1 নম্বর কম্পাউন্ড। সেকেন্ড কম্পাউন্ডটা হচ্ছে CH3, CH ডবল বন্ড NH, অ্যান্ড লাস্ট কম্পাউন্ডটা হলো CH3,
CH2 NH2, এদের বেসিসিটি অর্ডার প্রেডিক্ট করতে হবে। বেসিসিটি মানে এখানে আমরা লুইস বেসিসিটি কনসিডার করব, তার মানে যে সমস্ত স্পিসিসে কোনো অ্যাটমের লোন পেয়ার আছে অ্যান্ড সেই লোন পেয়ারের ডোনারেবিলিটি মানে ডোনেট করার এবিলিটি যত বেশি হবে, করেসপন্ডিং সেই স্পিসিসটার বেসিসিটি অর লুইস বেসিসিটি সেটা বেশি হবে। তাহলে দেখো এখানে এই প্রত্যেকটা কম্পাউন্ডে কোন অ্যাটমটার লোন পেয়ার আছে, দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, আর কারুর লোন পেয়ার অফ ইলেকট্রনস নেই, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেনেরই লোন পেয়ার আছে। তাহলে এবার দেখতে হবে কোন ক্ষেত্রে লোন পেয়ারটা ইজিলি ডোনেট করতে পারবে। যে ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনসটা সহজে ডোনেট করতে পারবে সেই স্পিসিসটার বেসিসিটি বেশি হবে। এবার দেখো স্টুডেন্টস, এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা, এই লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে নাইট্রোজেনের নিউক্লিয়াস যত টাইটলি ধরে থাকবে সেই কম্পাউন্ডে লোন পেয়ার অফ ইলেকট্রনসটাকে ডোনেট করতে পারবে না। তাহলে যদি লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে না পারে তাহলে তার বেসিসিটি কমে যাবে। এবার এই যে স্পিসিসগুলো আছে, এই স্পিসিসগুলোর মধ্যে এইখানে দেখো নাইট্রোজেন যেহেতু ট্রিপল বন্ডেড, এইখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp, এখানে নাইট্রোজেন ডবল বন্ড করে আছে, এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা হবে sp2, আর এইখানে নাইট্রোজেন সমস্ত সিঙ্গেল বন্ড করে আছে, এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এই হাইব্রিডাইজেশনগুলো কি করে হলো, এগুলো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে স্টুডেন্টস তোমরা আমার অর্গ্যানিক কেমিস্ট্রির অ্যাসিডিটি বেসিসিটির ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে এগুলো আমরা ডিটেলসে ডিসকাস করেছি। আর আমি তোমাদের রেকমেন্ড করব অর্গ্যানিক কেমিস্ট্রির এই ক্লাসটা দেখার আগে, মানে এই কোশ্চেন অ্যান্সার সেশনটা দেখার আগে তোমরা আমার অর্গ্যানিক কেমিস্ট্রির প্লেলিস্টে যে 12-13টা ভিডিও আছে সেগুলো খুব ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির বেসটা খুব স্ট্রং হয়ে যাবে। আর এখন যে সমস্ত প্রবলেমগুলো আমরা স্টুডেন্টস ডিসকাস করছি এগুলো স্টুডেন্টস তোমরা নিজেরাই খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে এবার দেখো এটা, তাহলে এইখানে এই নাইট্রোজেনটা যেহেতু sp হাইব্রিডাইজড, এই নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড অ্যান্ড এই নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজড, আমরা কি জানি পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার যত ইনক্রিজ করবে তত সেই অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, ইনক্রিজ করবে। তার কারণটা কি, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজ করা মানে এস অরবিটালটা নিউক্লিয়াসের কাছে আছে, তাহলে যত হাইব্রিড অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকবে তত সেই হাইব্রিড অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেটাকে নিউক্লিয়াস টাইটলি ধরে থাকবে। তাহলে টাইটলি যদি ধরে থাকে সেই লোন পেয়ারটাকে ডোনেট করতে চাইবে না। তাহলে যেখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি, তার মানে এসপিতে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি 50%, তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রনের ডোনেট করার এবিলিটি সবচেয়ে কম হবে অ্যাজ কম্পেয়ার টু sp2 অ্যান্ড অ্যাজ কম্পেয়ার টু sp3। তাহলে sp3 যে নাইট্রোজেনটা আছে তার লোন পেয়ারটা খুব সহজেই ডোনেট করতে পারবে। তাহলে এখানে বেসিসিটির অর্ডারটা কি হবে, এটাকে যদি আমরা a বলি, এটাকে যদি b বলি, আর এটাকে যদি c বলি, তাহলে সবচেয়ে বেশি বেসিক হবে c, c ইজ গ্রেটার দ্যান b ইজ গ্রেটার দ্যান a। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অপশন হচ্ছে অপশন বি। চলো এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। দেখো স্টুডেন্টস, নেক্সট প্রবলেমটা তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 4টে কম্পাউন্ড দিয়ে দিয়েছে, দিয়ে সাম অফ আলফা হাইড্রোজেন মানে টোটাল আলফা হাইড্রোজেন কোন কম্পাউন্ডে কত আছে সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্ট, স্ট্রাকচারগুলো ড্র করলেই খুব সহজে তোমরা সেটা সলভ করতে পারবে। প্রথম কম্পাউন্ডে এখানে কার্বন আছে, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, আর এই কার্বনটা প্লাস চার্জ মানে কার্বোক্যাটায়ন ফর্ম করে আছে। সেকেন্ডটাতে এখানে কার্বন প্লাস চার্জ হয়ে আছে, আর মিথাইলের জায়গায় ইথাইল গ্রুপ আছে, আমরা ইথাইলটাকে ব্রেকডাউন করে লিখছি CH2CH3, CH3CH2 আর CH2CH3, এগুলো সব হচ্ছে ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপগুলোকে আমরা ভেঙে লিখলাম। তারপরে কম্পাউন্ডটা হচ্ছে এই এখানে কার্বন এই আর এই এখানে কার্বনটা প্লাস হয়ে আছে। এবার দেখো স্টুডেন্ট, আলফা হাইড্রোজেন কোনগুলো, এই কার্বনটার সাথে ডাইরেক্টলি যে কার্বনগুলো বন্ড আছে এই কার্বনগুলো হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে, 3, 3 এ 6 আর 3 এ 9। এই কম্পাউন্ডটাতে 9টা আলফা হাইড্রোজেন আছে। হোয়ারএজ এই কার্বনটাতে দেখো এইগুলো আলফা কার্বন, এই কার্বনটা, এই কার্বনটা, এই কার্বনটা, তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে এখানে 6টা আলফা হাইড্রোজেন আছে, 6টা আলফা হাইড্রোজেন। হোয়ারএজ এই কম্পাউন্ডটা দেখো একটু ভালো করে বুঝতে হবে, এই কার্বনটার সাথে
এই যে কার্বনটা, এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনটা আলফা কার্বন, আর এই কার্বনটা আলফা কার্বন। এবার দেখো এইখানে এই দুটো বন্ড এইভাবে থাকা মানে এখানে কি কি আছে, CH3 আছে। তাহলে সেটা যদি আমি লিখি, এখানে CH3 আছে, 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 এখানে CH3 আছে। এবার এই কার্বনটার এখানে একটা কার্বনের সাথে বন্ডেড, এখানে একটা কার্বনের সাথে বন্ডেড, এখানে একটা কার্বনের সাথে বন্ডেড। দেখো তিনটে বন্ড দেখানো আছে, তার মানে আরেকটা কি আছে, কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে আরেকটা হচ্ছে এখানে হাইড্রোজেন আছে যেটা এখানে দেখানো নেই। তাহলে এইখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা হচ্ছে আলফা হাইড্রোজেন, যেহেতু আলফা কার্বনের সাথে সেই হাইড্রোজেনটা বন্ডেড। সিমিলার হইতে এখানেও দেখো তিনটে বন্ড আছে, তার মানে এই কার্বনে আরেকটা হাইড্রোজেন আছে, এখানেও আরেকটা হাইড্রোজেন আছে। তাহলে এই কম্পাউন্ডটাতে কটা আলফা হাইড্রোজেন হলো, তিনটে আলফা হাইড্রোজেন। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে টোটাল আলফা হাইড্রোজেন কত হলো, 9 + 6 + 3, 9 + 6 + 3, তাহলে এটা কত হলো, ইট ইজ 18। তাহলে 18 আলফা হাইড্রোজেন, এটা হলো টোটাল আলফা হাইড্রোজেনের সামেশন। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে কারেক্ট অপশনটা হলো অপশন ডি 18। চলো এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, দিয়ে এ কে আইডেন্টিফাই করতে হবে। তাহলে স্টুডেন্টস রিয়াকশনটা যদি আমরা লিখি খুব সহজেই তোমরা করতে পারবে। একটা বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ের সাথে এখানে আছে CH2 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, এটাকে আমরা ট্রিট করেছি HCl দিয়ে। দেখো স্টুডেন্ট, সিম্পল একটা অ্যাডিশন রিয়াকশন হবে, যেহেতু আনস্যাচুরেশন আছে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তারা অ্যাডিশন রিয়াকশন দেখায়। আর একটা অ্যাডেন্ডাম HCl এর প্রেজেন্সে যখন অ্যাডিশন রিয়াকশনটা হবে তখন এটা মার্কোনিকফ রুল অনুযায়ী হবে, যেখানে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম ইজ অ্যাডেড টু দ্যাট কার্বন অ্যাটম হুইচ কন্টেন্ট লিস্ট নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে এখানে দেখো এই ডবল বন্ডটাতে, এখানে এই কার্বনটাতে একটা হাইড্রোজেন, এখানে এই কার্বনটাতে দুটো হাইড্রোজেন। তাহলে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডামটা দ্যাট ইজ Clটা গিয়ে কোথায় গিয়ে লেগে যাবে, এই কার্বনটার সাথে লেগে যাবে। আর এইখানে যে ডবল বন্ডটা আছে, এখানে যে আনস্যাচুরেশনটা আছে সেটা ইনট্যাক্ট থাকবে, কারণ এখানে যদি অ্যাডিশন রিয়াকশনটা করে তাহলে সিস্টেমটার অ্যারোমেটিসিটি লুজ করে যাবে, ওই জন্য সেটা কখনো করবে না। তাহলে এই রিংয়ের বাইরে যে জায়গাটায় আনস্যাচুরেশন আছে সেই জায়গাটাতে অ্যাকর্ডিং টু মার্কোনিকফ রুল অ্যাডিশনটা হবে। তাহলে প্রোডাক্টটা কি হবে স্টুডেন্ট, দেখো খুব সহজেই তোমরা নিজেরাই করতে পারবে। এইখানে এই বেঞ্জিন রিং, এই CH2, এই CH, এই CH গিয়ে কে গিয়ে লেগে যাবে, ক্লোরিনটা গিয়ে লেগে যাবে। আর এই কার্বনটাতে আরেকটা হাইড্রোজেন গিয়ে CH3 করে দিল, CH2 ছিল আরেকটা হাইড্রোজেন গিয়ে এটা CH3 করে দিল। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অপশনটা স্টুডেন্টস তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশন সি। চলো স্টুডেন্ট এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা তোমরা যেমন দেখতে পাচ্ছ C2H4, এটাকে সবার আগে Br2 দিয়ে ট্রিট করেছি। তাহলে C2H4 মানে বুঝতেই পারছো কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, অ্যান্ড সেটা CH2 ডবল বন্ডেড CH2, এই স্পিসিসটা দ্যাট ইজ ইথিলিন। এবার দেখো স্টুডেন্ট, এটাকে যখন আমি Br2 দিয়ে ট্রিট করব, সিম্পল এই কার্বনে একটা ব্রোমিন অ্যাড হয়ে যাবে অ্যান্ড এই কার্বনে একটা ব্রোমিন অ্যাড হয়ে যাবে। তাহলে কি ফর্ম করবে, CH2 এখানে একটা ব্রোমিন অ্যাড হয়ে গেল, এখানে একটা ব্রোমিন অ্যাড হয়ে গেল, মানে একটা অ্যাডিশন রিয়াকশন হলো। এরপরে এটাকে যখন অ্যালকোহলিক KOH দিয়ে ট্রিট করব তখন সিম্পল একটা এলিমিনেশন রিয়াকশন হবে, কারণ আমরা জানি যে অ্যালকোহলিক KOH একটা বেস হিসেবে অ্যাক্ট করে। তাহলে এলিমিনেশন হওয়া মানে এখানে একটা E2 টাইপের এলিমিনেশন হবে, যেখানে এই হাইড্রোজেনটাকে যদি আমি ব্রেক করে দেখাই এইভাবে, তাহলে অ্যালকোহলিক KOH OH মাইনাস ইন অ্যালকোহল, এটা গিয়ে এই হাইড্রোজেনটাকে যখন ধরবে এই বন্ডটা ডবল বন্ড হয়ে গেল আর এই বন্ডটা ব্রেক করে বেরিয়ে গেল। তাহলে কি ফর্ম করলো, CH এর সাথে Br, এটা ডবল বন্ড হয়ে গেল CH2। ক্লিয়ার স্টুডেন্ট? এবার দেখো এইটাকে আমি যখন NaNH2 দিয়ে ট্রিট করব, NaNH2 একটা স্ট্রং বেস, আবার তখন একটা এলিমিনেশন রিয়াকশন হবে সেম স্টাইলে। কি হবে, এটাকে যখন আমি NaNH2 দিয়ে ট্রিট করব তখন এই হাইড্রোজেনটাকে আমি এইভাবে দেখালাম, তখন NH2 মাইনাস এটা গিয়ে এই হাইড্রোজেনটাকে ধরবে, আর এই ডবল বন্ডটা এবার দেখো ট্রিপল বন্ড হয়ে যাবে, এটা এখানে নামবে আর এটা এখানে বেরিয়ে গেল। তাহলে এখানে কি হলো, CH ট্রিপল বন্ড CH, দ্যাট ইজ অ্যাসিটিলিন ফর্ম করলো। এর পরের স্টেপটা দেখো, এই অ্যাসিটিলিনটাকে আমি যদি
রেড এফি টিউবের মধ্যে দিয়ে পাস করাই হাই টেম্পারেচার দ্যাট ইজ 873 কেলভিনে, তাহলে তখন এই অ্যাসিটিলিনের সাইক্লিক পলিমারাইজেশন হবে অ্যান্ড এটা বেঞ্জিন ফর্ম করবে। খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান স্টুডেন্ট এটা। তাহলে বেঞ্জিন ফর্ম করলো, তাহলে যে রিয়াকশান সিকোয়েন্সটা আছে সেটাতে এইটাকে এ বলেছে আর এটাকে বি বলেছে, তাহলে এ আর বিটাকে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে এটা অবভিয়াসলি হবে অ্যাসিটিলিন অ্যান্ড বিটা হবে বেঞ্জিন। দ্যাট ইজ রাইট অপশান ইজ অপশান বি। ক্লিয়ার স্টুডেন্ট? চলো আমরা এবার নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা স্টুডেন্ট তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তিনটে আইসোমেরিক কম্পাউন্ড দিয়ে দিয়েছে, তাদের বয়লিং পয়েন্টের অর্ডারটা আমাকে প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্ট, এক্সট্রিমলি ইজি। যখন আইসোমেরিক কোনো কম্পাউন্ড থাকবে যাদের বয়লিং পয়েন্ট অর্ডার প্রেডিক্ট করতে হবে, সব সময় একটা ফান্ডা মাথাতে বসিয়ে রাখবে, সেটা হচ্ছে যে কম্পাউন্ডটা স্ট্রেট চেন হবে, দ্যাট মিনস যে কম্পাউন্ডের ব্রাঞ্চিং যত কম হবে সেই কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট তত বেশি হবে। কারণ স্ট্রেট চেন হওয়া মানে তার সারফেস এরিয়াটা ইনক্রিজ করবে, অ্যান্ড সারফেস এরিয়া যদি ইনক্রিজ করে তাহলে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের প্যাকিংটা ক্লোজ প্যাকিং হবে, মানে প্যাকিংটা ভালো হবে। অ্যাজ এ রেজাল্ট সেই সমস্ত মলিকুলগুলোর অ্যাসোসিয়েশন ভালো হবে অ্যান্ড কনসিকুয়েন্টলি সেই মলিকুলের বয়লিং পয়েন্ট হাই হবে। তাহলে স্টুডেন্ট এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে দেখো 2 নম্বর কম্পাউন্ডটা টোটালি স্ট্রেট চেনে আছে, তার মানে এই 2 নম্বর কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। আর 1 আর 3 এর মধ্যে দেখো 3 এর ব্রাঞ্চিং সবচেয়ে বেশি, ওই জন্য 3 এর বয়লিং পয়েন্ট সবচেয়ে কম হবে, আর 1 এরটা 2 আর 3 এর ইন বিটুইন হবে। তাহলে কারেক্ট অপশানটা হচ্ছে অপশান সি, দ্যাট ইজ 3 ইজ লেস দ্যান 1 ইজ লেস দ্যান 2। ওকে, চলো স্টুডেন্ট এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা একদম ডাইরেক্ট তোমাদের টেস্ট করেছে যে অ্যান্টিমার্কোনিক অফ অ্যাডিশন যেটা, দ্যাট ইজ ইন প্রেজেন্স অফ পারক্সাইড এইচবিআর যে রিয়াকশনটা দেখায় তার নেমিংগুলো তোমরা জানো কিনা। দ্যাট ইজ অ্যান্টিমার্কোনিক অফ অ্যাডিশনের 3টে নেম আছে, একটা অ্যান্টিমার্কোনিক অফ অ্যাডিশন, একটা পারক্সাইড এফেক্ট, আর আরেকটা হচ্ছে খারাস এফেক্ট। তাহলে খারাস এফেক্ট দ্যাট ইজ অ্যান্টিমার্কোনিক অফ অ্যাডিশনটা কোন পাথওয়ে দিয়ে যায় সেটা তোমাদের প্রেডিক্ট করতে হবে। খুব সোজা, দেখো এটা একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, যেহেতু পারক্সাইডের প্রেজেন্সে রিয়াকশনগুলো হয় অ্যান্ড পারক্সাইডগুলো ফ্রি রেডিক্যাল ফর্মেশনকে ফেসিলিটেট করে, ওই জন্য খারাস এফেক্ট অর অ্যান্টিমার্কোনিক অফ অ্যাডিশন ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে প্রসিড হয়। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে রাইট অপশন হলো অপশন এ। আজকের ভিডিওটা স্টুডেন্টস এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও, আর এই ধরনের ইউজফুল ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে স্টুডেন্টস নোটিফিকেশন যাবে অ্যান্ড তোমরা খুব সহজেই কেমিস্ট্রিটাকে ঘরে বসে রেডি করে নিতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হচ্ছে ক্লাস 11 এর অর্গানিক কেমিস্ট্রির নেক্সট ভিডিওতে। বাই।